হ্যালো স্টুডেন্টস, আমি ফিজিক্স ডিপার্টমেন্টের ম্যাডাম প্রফেসর দেবলীনা দাস। অ্যাডমিশনের সময় তোমাদের অনেকের সঙ্গেই ইনফ্যাক্ট হয়তো বেশিরভাগ স্টুডেন্টই আমাকে চেনো, কারণ সেই সময় ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে পরবর্তীকালে আরও নানান কারণে তোমাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। দুঃখের বিষয় যে এই করোনা পরিস্থিতিতে সামনাসামনি এখনো দেখাই হলো না, আমরা কেউ কাউকে চিনলাম না, কিন্তু ক্লাস তো নিতেই হচ্ছে, ক্লাস হচ্ছে ক্লাসের মতোই। তো আজকে আমি তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের একটা টপিক পড়াবো, যেটা সেকেন্ড সেমের সমস্ত স্টুডেন্টের জন্য একটা কম্পালসারি পেপার। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনার্স জেনারেল সমস্ত স্টুডেন্ট যারা সেকেন্ড সেমিস্টারে আছো তাদের সবাইকেই এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। এই টপিকের আন্ডারে অনেকগুলো সাব টপিক আছে, মানে পরিবেশ ব্যাপারটা তো একটা খুবই বড়সড় ব্যাপার এবং অনেক কিছুই তার অন্তর্গত। তো পরিবেশকে যদি ভালো করে জানতে হয়, পরিবেশের থেকে আমরা কি পাই সেটা যদি আমাকে জানতে হয় এবং পরিবেশকে কিভাবে রক্ষা করতে হবে সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে অনেকটা সময় দিতে হবে, একটু বই পড়তে হবে এবং সবচেয়ে বড় কথা নিজেদের চারপাশটা একবার ভালো করে দেখতে হবে এবং যতটুকু সম্ভব আমাদের পক্ষে করা সেটুকু আমাদের করতে হবে। তো আমি যে টপিকটা পড়াবো সেখানে মূল বিষয় যেটার উপর আমরা ফোকাস করব সেটা হলো যে রিসোর্স বা সম্পদ। প্রকৃতির কি কি সম্পদ আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এবং ব্যবহার হলেই আবার অতি ব্যবহার বা অপব্যবহারের প্রশ্নটাও চলে আসে। তো ইউজ, অ্যাবিউজ, মিসইউজ। তো প্রকৃতির কি কি সম্পদ আছে সেটার উপর আমরা ঠিক কতটা নির্ভরশীল বা কিভাবে নির্ভরশীল, কিভাবে আমরা সেই সম্পদকে ব্যবহার করি, কিভাবে আমরা অপব্যবহার করি, অপব্যবহারের ফলে প্রকৃতির বর্তমান পরিস্থিতিটা কি, এবং ভবিষ্যতে যদি আমাদেরকে আমাদের ভুলগুলো শোধরাতে হয় তাহলে আমাদের কি কি করা উচিত তার একটা ধারণা তোমরা আশা করছি আমার ক্লাসের পরে পাবে। তো আমার মেন ক্লাসটা শুরু করার আগে আমি একটা জিনিস বলি, আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, যেটা আমি পরে আর খুঁজে পেলাম না, হলে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম, স্লাইডে দেখাতাম আর কি। সেখানে একটা খুব ভালো কথা বলছে, মানে একটা ছবি যেখানে মাস্ক পরে, পিপি কিট পরে, নানান রকম প্লাস্টিকে নিজেদেরকে মুড়ে কয়েকজন দাঁড়িয়ে আছে এবং নিচে লেখা যে এটা একটা ছবি, আর একটা ছবি হচ্ছে সমুদ্র তটে অজস্র প্লাস্টিক আবর্জনা পড়ে আছে। এই পোস্টটার নিচে লেখা যে আমরা পৃথিবীকে প্লাস্টিকে মুড়ে দিয়েছিলাম, তাই পৃথিবী আমাদের প্লাস্টিকে মুড়ে দিল। যাই হোক, আশা করি এই পরিস্থিতি আমরা দ্রুত কাটিয়ে উঠবো। আমরা সকলেই চেষ্টা করছি, বিজ্ঞান অনেক এগিয়েছে এবং আমরা মানুষরাও একে অন্যের পাশে আছি, কিন্তু ব্যাপার হলো যে এই যে এখন এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমরা পড়ছো বা তোমরা স্কুলে থাকতেও কিছুটা পড়ো, এটা কিন্তু নিছক সিলেবাসে আছে বা পরীক্ষায় বেশি নম্বর ওঠে জাস্ট সেইটুকুই কিন্তু নয়। এখান থেকে অনেক কিছু তোমরা মানে যদি ভালো করে পড়ো তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং আরেকটু চিন্তা ভাবনা করলে নিজেরাও বুঝতে পারবে যে আমাদের কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়। মানে সবসময় যে সবকিছুই সরকারি পলিসি বা অন্য লোকে করে দেবে সেটাও কিন্তু না, এমন অনেক কিছুই আছে যেটা আমরা সাধারণ মানুষরাও আমাদের দৈনন্দিন জীবনে করতে পারি। তো আশা করছি আমি যে ক্লাসটা নেব সেখান থেকে তোমরা সে সম্পর্কে কিছুটা ধারণা পাবে এবং তোমরা সেই অনুযায়ী নিজেরাও চলবে এবং আশেপাশের লোকদেরকেও তোমরা সেইভাবে চলতে বলবে। তাহলে আমি শুরু করছি। So, in today's class on environmental studies, we will study about the renewable and non-renewable resources. সোজা কথায় পৃথিবীর কাছে আমরা কত রকমভাবে ঋণী। Renewable means the resources which are finished and again they can be created. নতুন করে মানে একবার ফুরিয়ে যাওয়ার পরেও নতুন করে তাদেরকে সৃষ্টি করা যাবে। আর কিছু সম্পদ আছে যেগুলোকে একবার ফুরিয়ে গেলেই ফুরিয়ে গেল, সেগুলোকে আর পুনরায় ফিরে পাওয়া যায় না। সো রিসোর্সেস হুইচ ক্যানট বি ক্রিয়েটেড অ্যাফ্রেশ, দে আর কল্ড নন রিনিউয়েবল রিসোর্সেস। সো দ্য ন্যাচারাল রিসোর্সেস ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন্টু 4 ক্যাটাগরিজ। 1 নম্বর অবশ্যই জমি বা ভূমি, ল্যান্ড। 2 নম্বর অরণ্য, দ্য ফরেস্ট, এবং এছাড়া আছে বিভিন্ন রকম শক্তির উৎস যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি,
water energy, etc. So first of all we will start with land resource and land use change. পৃথিবীর প্রায় 29% ল্যান্ড, এবং এই স্থলভাগের উপরেই আমাদের মানে আমরা নিজেরা এবং আমাদের জীবনযাত্রা পুরোটাই এর উপর নির্ভরশীল, এবং ভূমির গুণগত মানের উপর আমাদের জীবনযাত্রা নির্ভর করে। কেননা কৃষিকার্য, আদিম মানুষ প্রথমে তো বনে জঙ্গলে থাকতো, তারপর তারা বন জঙ্গল পরিষ্কার করে কেটে কৃষিকার্য শুরু করে, তারপরে খনন কার্য, মাইনিং, তারপরে শিল্প, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইত্যাদি হলো, সভ্যতার অগ্রগতি হলো, ধীরে ধীরে বনাঞ্চল ধ্বংস হলো, ভূমির অপরিকল্পিত ব্যবহার শুরু হলো, এবং আস্তে আস্তে ভূ সম্পদের ক্ষয়ক্ষতি হওয়া শুরু হলো। সো ল্যান্ড ইউজ চেঞ্জ ইজ আ প্রসেস বাই উইচ হিউম্যান অ্যাক্টিভিটিস ট্রান্সফর্ম দ্য ন্যাচারাল ল্যান্ডস্কেপ। আমরা ভূমিকে ব্যবহার করছি, এমনভাবে ব্যবহার করছি যে ব্যবহার করতে করতে ন্যাচারাল ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেছে। এককালে যেখানে ফর এক্সাম্পল যেখানে অরণ্য ছিল, এখন সেখানে মানুষের বসতি এবং কৃষিকার্য হয়, তাহলে ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়েছে। এবার এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কেন? কারণ ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে হতে একটা সময় হয়তো এমনই পরিবর্তন হয়ে গেল যে তার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেল। ল্যান্ড ইউজ চেঞ্জেস আর নন লিনিয়ার and sometimes they can stress living conditions and they threaten people with vulnerability. মানুষ নিজের প্রয়োজনে ল্যান্ডস্কেপ চেঞ্জ করলো এবং সেটাই আবার ঘুরে এসে মানুষের উপরেই আঘাত হানতে পারে। সো দিস অ্যাসপেক্ট ডিম্যান্ডস আর্জেন্ট অ্যাটেনশন। এইবার দেখা যাক যে পৃথিবীতে মোট যে জমি আছে সেটাকে আমরা কত রকমভাবে ইউজ করি। সো the total land on Earth's surface is of the order of 13 billion hectare. Okay, so 1 billion is 100 crores. Now, out of this total amount of land, land used for agriculture or land which can be used for agriculture, it is 1.44 billion hectare. অর্থাৎ মোট ভূপৃষ্ঠের জমির 11%, 11% land is used for agriculture. 26% land is used for grazing of animals. এই যে পশুচারণ হয়, এই যে একটা বিশাল বড় অ্যানিম্যাল ইন্ডাস্ট্রি, অনেকটা খাবার, অনেকটা কসমেটিক্স, অনেকটা সাজসজ্জা, তো এই যে অ্যানিম্যাল ইন্ডাস্ট্রি তাদেরকে যে চারণ, পশুচারণ, সেটার জন্য মোট ল্যান্ডের 26% ইউজ করা হয়, এবং এটা কিন্তু ভূমি ক্ষয়ের জন্যেও প্রচণ্ড পরিমাণে দায়ী। এতটাই যে এটা নিয়ে এখন নানান রকম মুভমেন্ট শুরু হয়েছে। ভেগানিজম বলে একটা কথা আছে, ভেগানিস্ট যারা ভেগানিজম ফলো করে তারা একাধিক গবেষণা করেছে এবং সেখানে তারা দেখিয়েছে যে দিস অ্যানিম্যাল ইন্ডাস্ট্রি ইজ মোস্ট রেসপন্সিবল ফর দ্য ডিগ্রেডেশন অফ এনভায়রনমেন্ট। আচ্ছা, এবার অরণ্য কতটা জায়গায় আছে? 30% অফ দ্য টোটাল ল্যান্ড ইজ কাভার্ড বাই ফরেস্ট। এছাড়া বাকি অন্যান্য কৃষিযোগ্য নয় বা নিষ্ফলা বা মানে মানুষের সেরকমভাবে কাজে লাগে না, সেরকম আছে 33%। ঠিক আছে, তাহলে এইভাবে দিজ আর দ্য ওয়েজ ইন উইচ ল্যান্ড ইজ ইউজড। সো ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ড ইউটিলাইজেশন, দিস ইজ কল্ড আ পাই চার্ট। এটা দেখলে আর একটু বেটার আইডিয়া পাওয়া যায়। So the cropland is where agriculture is carried out. Permanent meadows and pastures and grassland where animals graze. Okay, and shrubland যেখানে ঝোপঝাড় দিয়ে ঢাকা যে অঞ্চল, এবং 34% is forest and others are rocks etc. তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট অফ ল্যান্ড ইজ ফিক্সড, এবং এরকে ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। ভূমি তো আর নতুন করে সৃষ্টি করা যায় না। তো এখন আমরা যদি এই সমস্ত জিনিস চিন্তাভাবনা না করে লাগাতার ব্যবহার করতেই থাকি ভূমিকে, তাহলে এই যে ভূমির ক্ষয় হবে এটাকে কিন্তু আর পরিপূরণ করা যাবে না। সো উই মাস্ট
কনসেন্ট্রেট অন হাউ টু স্টপ ল্যান্ড ডিগ্রেডেশন বা ভূমিক্ষয়। তাহলে এই ব্যাপারটা বুঝতে গেলে আগে দেখতে হবে যে ভূমির মধ্যে আবার যেইটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সয়েল, মানে ভূমির আবার উপরের স্তরটা হচ্ছে মৃত্তিকা। মাত্র 30-40 মিটার পুরো একটা আবরণ। তো আমরা প্রাথমিকভাবে এই মৃত্তিকার উপরেই আর কি সরাসরি নির্ভরশীল। সো ইট ইজ আ লেয়ার অফ 30-40 মিটার থিকনেস। কেন খুব গুরুত্বপূর্ণ? বিকজ ইট ক্যান হোল্ড ওয়াটার, জল ধরে রাখতে পারে, এবং উদ্ভিদ এবং অসংখ্য অণুজীব দে ক্যান কালেক্ট নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল। তাহলে মাটি জল সরবরাহ করে, মানে জল ধরে রাখে, এবং বিভিন্ন রকম পুষ্টিকর পদার্থ সরবরাহ করে। সেগুলোকে ব্যবহার করেই উদ্ভিদ খাবার বানায়, এবং উদ্ভিদের উপর কিছু প্রাণী নির্ভরশীল, তাদের উপর অন্য প্রাণীরা নির্ভরশীল, এরকমভাবে বাস্তুতন্ত্র চলতে থাকে। তো মৃত্তিকা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়? আবহবিকার বলে একটা জিনিস আছে, এটা বোধহয় তোমরা ভূগোলে পড়েছো স্কুলে থাকতে। তো ইট ইজ লাইক ক্লাইম্যাটিক ইরোশন, ঠিক আছে? আবহাওয়ার ফলে পাথরের ক্ষয় হয়ে একটা মানে মেটেরিয়াল বা একটা লেয়ার সৃষ্টি হয়, যেটাকে বলে রেগোলিথ। সো রেগোলিথ ইজ ফর্মড ডিউ টু ক্লাইম্যাটিক ইরোশন অফ রক্স। এবার এই যে একটা পাথরের ক্ষয় হয়ে আবহবিকারের ফলে যে একটা লেয়ার সৃষ্টি হলো, এই রেগোলিথ দে ইন্টারাক্ট উইথ ক্লাইমেট, দে ইন্টারাক্ট উইথ প্ল্যান্টস এটসেট্রা। তো জলবায়ু, উদ্ভিদ, এরা এই পাথরের যে স্তরটা সৃষ্টি হলো তাদের সঙ্গে জলবায়ু, উদ্ভিদ, এগুলো সব মিলে মিশে বিভিন্ন রকম ইন্টারাকশন হয়ে যে জিনিসটা সৃষ্টি হয় সেটাকেই বলে মৃত্তিকা বা সয়েল। সো সয়েল হ্যাজ বেসিক্যালি 3 লেয়ার্স, যাদের নাম দেওয়া হয়েছে ABC. So in this picture you can see the layer A, layer B, layer C, and at the bottom there is layer R. So layer R is at the bottommost portion. On the right hand side একদম নিচে বেডরক বলে যে জিনিসটা আছে, ওটাই হচ্ছে পাথর। এর উপর বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, আবহবিকার হচ্ছে। সো ওয়েদারিং বিগিনস। তার ফলে বেডরকের উপরের অংশটা পরিণত হলো রেগোলিথ। ওকে, সো রেগোলিথ ইজ দ্য সি লেয়ার। এর উপরে উদ্ভিদের সঙ্গে ইন্টারাকশন হলো, বিভিন্ন মাইক্রো অর্গানিজমের সঙ্গে ইন্টারাকশন হলো, এই সমস্ত হয়ে দে ফর্ম লেয়ার বি হুইচ ইজ কল্ড সাবসয়েল। তার উপরে যে লেয়ারটা সেইটাকে বলা হয় টপ সয়েল, মৃত্তিকার একেবারে উপরের স্তরটা। এবার ইন বিটুইন লেয়ার এ অ্যান্ড লেয়ার বি, দ্যাট ইজ ইন বিটুইন টপ সয়েল অ্যান্ড সাবসয়েল, দেয়ার ইজ ওয়ান ইন্টারমিডিয়েট রিজিয়ন হুইচ ইজ কল্ড লেয়ার ই। কিন্তু যাই হোক, প্রাইমারিলি 3টে লেয়ারই গুরুত্বপূর্ণ, এ, বি এবং সি। তাহলে একেবারে নিচে পাথর, তারপর আবহবিকার হলো রেগোলিথ লেয়ার সি। তার উপর উদ্ভিদের সঙ্গে, বিভিন্ন প্ল্যান্টের সঙ্গে ইন্টারাকশন হলো, অর্গানিজমের সঙ্গে ইন্টারাকশন হলো, হয়ে লেয়ার বি হলো সাবসয়েল, মৃত্তিকার নিচের স্তর। তারপর হলো লেয়ার এ, একদম উপরের স্তর, যেটাকে বলা হয় টপ সয়েল। এর উপরে লেয়ার ও, যেটা হিউমাস ইজ মেনলি ডিউ টু organism and plants. So this topsoil, this is very important. আচ্ছা, তো এখন সয়েল ডিগ্রেডেশন কি কারণে হতে পারে? সম্ভাব্য কারণগুলো ডান দিকে ছোট করে দেওয়া আছে। ডিফরেস্টেশন, অরণ্য নিধন, ওভার এক্সপ্লয়টেশন ফর ফুয়েল উড, জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বেশি বেশি গাছ কেটে ফেলা হলো। ওভার গ্রেজিং, যেটা একটু আগেই বলছিলাম, বেশি পরিমাণে পশুচারণা করার ফলে মাটির ক্ষতি। এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, চাষবাসের ফলে তো অবশ্যই মাটির উপর এফেক্ট পড়ে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন। বিভিন্ন মহাদেশে
একটা ডিস্ট্রিবিউশন এখানে দেখানো আছে, ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা। তো বিভিন্ন মহাদেশে, এশিয়া, কোনটার জন্য বেশি ক্ষতি হচ্ছে আর কি মাটির, সেটা এখানে চার্টে দেখানো আছে। এটা একটা কম্পারেটিভ স্টাডি। আর ওভারঅল পুরো পৃথিবীর ছবি যদি আমি দেখি, তাহলে পশুচারণার জন্য 35%, যেটা বলছিলাম আমি, যে পশুচারণার জন্য কিন্তু এখন পরিবেশ একটা খুব বড়সড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। 35%, এর ঠিক পরেই হচ্ছে 30%। কে রেসপন্সিবল? ডিফরেস্টেশন, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, তার জন্য সেটা 28% রেসপন্সিবল। তাহলে মূলত পশুচারণা, অরণ্য নিধন এবং কৃষিকার্য, এই তিনটের জন্যই মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলতে মূলত টপ সয়েল। সো টপ সয়েল ইজ রিমুভড। প্রতি বছর শত শত কোটি টন টপ সয়েল অপসৃত হচ্ছে, শত শত কোটি টন। ঠিক আছে, মাটির উপরের লেয়ারটা ধুয়ে যাচ্ছে। এবং সয়েল ফার্টিলিটি বা উর্বরতা জমির, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ডিসাইডিং ফ্যাক্টর ইন কেস অফ কাল্টিভেশন। তাহলে টপ সয়েল যদি ধুয়ে যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে সব থেকে বেশি করে ক্ষতিগ্রস্ত হবে কৃষিকার্য। আর কৃষিকার্য বন্ধ হয়ে গেলে আমাদের শস্য কোথা থেকে আসবে? তাহলে সয়েল ফার্টিলিটি, সয়েল রিসোর্স, এগুলোকে প্রোটেক্ট করা ভীষণ জরুরি। কী কী কারণে সয়েল ডিগ্রেডেশন হতে পারে? 1 নম্বর ভূমিক্ষয় বা সয়েল ইরোশন। 2 নম্বর হচ্ছে যথেচ্ছ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, ওভার ইউজ অফ কেমিক্যাল বেসড ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড। আর 3 নম্বর হচ্ছে ভূমিতে লবণাক্ত জলের আধিক্য, এছাড়া বর্জ্য পদার্থের আধিক্য। ঠিক আছে, প্রেজেন্স অফ স্যালাইন ওয়াটার অ্যান্ড ওয়েস্ট মেটেরিয়াল ইন টপ সয়েল। ফর দিস রিজনস soil is degraded. So how is the procedure? What is the procedure? First of all, soil erosion. So soil erosion is the natural process in which the topsoil of a field is carried away by physical sources such as wind and water. জল এবং বায়ুর দ্বারা মাটির উপরের লেয়ারটা ধুয়ে বেরিয়ে গেল। কিন্তু শুধুই কি তাই? মানে এগুলো তো প্রাকৃতিক প্রসেস। এটা ছাড়াও আজকাল বা বহুদিন ধরেই, বহু বছর ধরেই ইনফ্যাক্ট মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য, যেগুলো একটু আগে আলোচনা করছিলাম, মাটির উপরের স্তরটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাচ্ছে। সো দ্য লস অফ টপ সয়েল। এখন 1 ইঞ্চি মৃত্তিকা প্রাকৃতিকভাবে তৈরি হতে সময় লাগে 200 থেকে 1000 বছর। 1 ইঞ্চি, জাস্ট ইমাজিন। 1 inch of topsoil to form naturally, it takes 200 to 1000 years। অথচ 1 ইঞ্চি মৃত্তিকা ধুয়ে যেতে হয়তো খুব একটা বেশি সময় লাগছে না। তাহলে ইফ সয়েল ইরোশন proceeds at a faster rate and soil formation is such a slow process, then definitely we are facing a serious danger for our civilization. তো এটাকে হ্যান্ডেল করতে গেলে কি করতে হবে? বিজ্ঞানের সাহায্য নিতে হবে, বিজ্ঞানসম্মতভাবে ভূমির সংরক্ষণ করতে হবে এবং ভূমির ব্যবহারটাও বিজ্ঞানসম্মতভাবে করতে হবে। 2 রকমভাবে করা যায়। একটা হলো এরিয়া ট্রিটমেন্ট, হুইচ ইনভলভস ট্রিটিং দ্য ল্যান্ড, এলাকা ভিত্তিক ভূমি সুরক্ষা। আর একটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, প্রণালী গঠনের মাধ্যমে ভূমি সুরক্ষা। ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ ট্রিটমেন্ট ইনভলভস ট্রিটিং দ্য ন্যাচারাল ওয়াটার কোর্সেস। কেননা জলেই তো, মানে জলের মাধ্যমেই তো জমিটা ধুয়ে যাচ্ছে, তো আমরা যদি একটা ড্রেনেজ সিস্টেম করতে পারি। আর একটা হতে পারে আমরা কিছু এরিয়া ট্রিটমেন্ট করতে পারি। কীরকম এরিয়া ট্রিটমেন্ট জিনিসটা? ইট ইনভলভস ট্রিটিং দ্য ল্যান্ড। সো হোয়াট আর আওয়ার পারপাস? আমরা সয়েল ইরোশন আটকাতে চাই ডিউ টু রেনফল। বৃষ্টির জন্য সয়েল ইরোশন হতে পারে, সেটা যদি আমরা আটকাতে চাই। আমরা সয়েল ইরোশনটাকেই যদি কমাতে চাই, আমরা যদি স্টেপ বাই স্টেপ আমরা যদি ভ্যালি ক্রিয়েট করতে পারি। ওকে, সো ইন অর্ডার টু স্টপ দ্য ইরোশন ডিউ টু রেনফল, we need to plant, we need to
form, we need to plant a tree, and in order to increase the water holding capacity of the soil, আমাদের বিভিন্ন খাল ও নালা তৈরি করতে হবে এবং ড্যাম, we need to build dams so that the water holding capacity of soil increases. As a result, the moisture of the land increases. এইবার ইরোশনকে যদি কমাতে হয় তাহলে বাঁধ নির্মাণ করে বৃষ্টিপাতের অতিরিক্ত জল সঞ্চয় করতে হবে. We can store the extra rainwater so that erosion is reduced, and also we can create various steps in a slopey region so that water doesn't flow directly down to the ground level. Instead of that, it flows in steps, মানে সিঁড়ির মতো ধাপ কেটে দেবো, ধাপে ধাপে জলটা বইবে, তাহলে মাটির ক্ষয়টা একটু কমবে, এর ফলে ভূমির ধস রোধ করা যায়. পাহাড়ি এলাকায় এই ব্যাপারটা প্রচণ্ড কাজে লাগে. তো এটা ছিল এরিয়া ট্রিটমেন্ট. এখানে একটা স্কিম্যাটিক দেখিয়েছি যেখানে আমরা উই ক্যান ইনক্রিজ দ্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য ল্যান্ড. আমরা জল ধরে রাখার ক্ষমতাটা কিভাবে বাড়াতে পারি? আমরা ওয়েস্ট ওয়াটারকে পার্কুলেশনের মাধ্যমে মাটির নিচে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি. আরও একটা জিনিস আছে যেটা তোমরা শুনে থাকতে পারো, উইচ ইজ কল্ড রেন ওয়াটার হারভেস্টিং, জলকে মাটির নিচে পাঠিয়ে দেওয়া. ঠিক আছে, ভূমির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে. আচ্ছা, প্রণালী গঠন, ড্রেনেজ লাইন ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে ব্যাপারটা করা যায়? বিভিন্ন নালাতে ছোট ছোট বাঁধ তৈরি করে জলপ্রবাহের গতি হ্রাস করা যায়. পুরো ব্যাপারটাই করতে হবে কিছু একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে. যেমন এখানে যেমন একটা মডেল দেখিয়েছি, উপরে দেখো গ্রাউন্ড সারফেস অ্যান্ড দেয়ার ইজ আ চ্যানেল আন্ডারগ্রাউন্ড and there is a backfill system and there is a drain pipe. So the water flows through this particular channel, so it increases the water holding capacity, and also this water doesn't unnecessarily erode the topsoil layer. মোট কথা জলের যাওয়ার একটা প্রপার জায়গা বা চ্যানেল তৈরি করে দেওয়া. আচ্ছা, এক্সেস ইউজ অফ ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস, অবভিয়াসলি আমরা এটা এখন ভালোভাবেই বিভিন্ন টিভিতে অনেক বিজ্ঞাপন দেখি, তো আমরা জেনে গেছি কেমিক্যাল ব্যাপারটা আমরা নির্ভরশীল ঠিকই রাসায়নিকের উপর, কিন্তু জিনিসটা বেসিক্যালি খুব একটা ভালো নয়. মানে অনেক ক্রিম পাউডার এগুলোর অ্যাডভার্টাইজমেন্টেও যেমন দেখায় যে পুরোপুরি প্রাকৃতিক, একেবারে নিরাপদ, কেমিক্যালস এখানে ব্যবহার করা হয়নি, ইত্যাদি ইত্যাদি. তো এই একই জিনিস ফার্টিলাইজার এবং পেস্টিসাইডের ক্ষেত্রে প্রযোজ্য. তো যে সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে সেখানে তো রাসায়নিক, মানে এতদিনকার যেটা প্র্যাকটিস ছিল, রাসায়নিক প্রচুর পরিমাণে ছিল. তো পৃথিবীতে প্রায় 25% শস্য উৎপাদনে রাসায়নিক সার ব্যবহৃত হয়. 1/4, ওকে, 1/4 অফ দ্য টোটাল কাল্টিভেশন উই ইউজ chemical fertilizer. Now fertilizer is used in order to increase the soil fertility and to increase the production, and the main three components are potassium, phosphorus and nitrogen. এই তিনটের জন্য মাটির পুষ্টি বৃদ্ধিতে সাহায্য, মানে পুষ্টি বৃদ্ধি হচ্ছে, কিন্তু অত্যধিক ব্যবহারের ফলে যেটা নিজস্ব উর্বরতা সেটা দিনে দিনে হ্রাস পাচ্ছে. এটাই হচ্ছে আসলে ভূমি দূষণ. এবং তার সঙ্গে অত্যধিক মাত্রায় কীটনাশকের ব্যবহার. কীটনাশক তো মানে শস্যে, যে কোনো শস্যতেই বিভিন্ন ধরনের পোকা পতঙ্গ আক্রমণ করে, সেগুলোকে আটকানোর জন্য কীটনাশক দরকার. আবার বেশি বেশি কীটনাশকের ফলে, ব্যবহার করার ফলে মানুষের তো ক্ষতি হচ্ছেই, যেই খাবারগুলো আমরা খাচ্ছি আমাদের উপর তো প্রভাব পড়ছেই, এবং শস্যের উপরেও প্রভাব পড়ছে. আবার ওই কীটনাশকগুলো মাটিতে মিশছে, তাহলে মাটিরও ক্ষতি হচ্ছে. দ্য টপ সয়েল, it is adversely affected. Pesticide can be classified into 3 categories. একটা হলো পতঙ্গনাশক, ইনসেকটিসাইডস, একটা হলো ছত্রাকনাশক বা ফাঞ্জিসাইড, আর একটা হলো ইঁদুরনাশক, রোডেন্টিসাইডস, এবং 4 নম্বর হলো আগাছানাশক বা হার্বিসাইডস. So what to do? What is the
সলিউশন। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট কীটনাশক যেটার কথা প্রচুর শোনা যায়, অবশ্য এখানে ছাত্রছাত্রীদের মধ্যে যারা নিজেরাই কৃষিকার্যের সঙ্গে যুক্ত তারা তো এমনিতেই এগুলো জানো, বা তারাই আমাকে পড়াতে পারো আর কি। ডিডিটি এই কীটনাশকের কথাটা প্রচুর পরিমাণে শোনা যায় এবং এককালে এটা প্রচণ্ড ব্যবহার হতো। পরবর্তীকালে ডিডিটি ব্যবহারের বিরুদ্ধে অনেক রকম নির্দেশিকা দেওয়া হয়েছিল। তো ডিডিটি হচ্ছে দীর্ঘস্থায়ী কীটনাশকের একটা উদাহরণ। ইন দ্য ইয়ার 1942 to 1952 ডিডিটি বিকেম এক্সট্রিমলি পপুলার অ্যান্ড ভেরি ইউজফুল। কিন্তু কিছুদিন ব্যবহারের পর থেকে ওদের মধ্যে ইমিউনিটি গড়ে উঠল, ফলে কীটনাশক হিসেবে ডিডিটি আর কাজ করছে না, কিন্তু ডিডিটির ক্ষতিকর প্রভাব পরিবেশে এবং মানবদেহে দেখা যায়। তো এটা হচ্ছে একটা খুব পপুলার এক্সাম্পল যেখানে একটা কীটনাশকের জন্য সরাসরি মানুষেরও ক্ষতি হয়েছিল এবং ভূমিরও অনেক ক্ষতি হয়েছিল। তো কিভাবে করা যেতে পারে? কেমিক্যাল ফ্রি কাল্টিভেশন বলে কি কিছু হয়? উত্তর হলো হয়। এদের বিভিন্ন রকম নাম আছে। অর্গ্যানিক এগ্রিকালচার বলা হয়, অর্গ্যানিক ফার্মিং বলা হয়। অর্গ্যানিক ফার্মিং কথাটা প্রচুর শোনা যায়। একটা জনপ্রিয় টিভি প্রোগ্রাম 2-3 বছর আগে হতো, সত্যমেভ জয়তে, সেখানে অর্গ্যানিক ফার্মিং নিয়ে আমার যতদূর মনে পড়ছে একটা এপিসোড ওরা করেছিল। তো অর্গ্যানিক ফার্মিং কিন্তু এখন অনেকেই অনেক জায়গাতেই করছে, পাহাড়ি এলাকায় তো অনেকেই করছে, সিকিমে যদি কেউ বেড়াতে যাও তখন দেখবে। এগুলোকে বলা হয় অল্টারনেটিভ মেথডস অফ কাল্টিভেশন, যেখানে পরিবেশকে সুরক্ষিত রেখেই কৃষির উৎপাদনের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কেননা আফটারঅল পেস্টিসাইডের ব্যবহারে এত রকম অসুখ বিসুখও মানুষের হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। তো অবভিয়াসলি we don't want such things to happen. The phosphorus of the fertilizer, they can cause algae to accumulate in lakes, thereby reducing the oxygen. So fish in the pond are killed. They can contaminate water. The oxidized nitrogen, which is a byproduct of chemical based fertilizers, they increase smoke and therefore is an indirect agent for respiratory illness and asthma. So there are various types of drawbacks. In addition to that, pesticides sometimes increase the risk of various types of cancer, and it is not good for pregnant women as well. সুতরাং অর্গ্যানিক ফার্মিংয়ের দিকে আজ হোক কাল হোক আমাদেরকে ক্রমশ ঝুঁকতে হবেই। সো হোয়াট ইজ অর্গ্যানিক ফার্মিং? Organic farming system in India is not new. It is being followed from ancient time. Organic farming is a system which avoids or largely excludes the use of synthetic inputs such as fertilizers, pesticides, hormones, etc. মানে কৃত্রিম রাসায়নিক জাতীয় যে সার বা কীটনাশক এগুলোকে অর্গ্যানিক ফার্মে ব্যবহার করা হয় না। কি ব্যবহার করা হয়? যতদূর সম্ভব মানে জৈব পদার্থকেই সার হিসাবে বা পতঙ্গনাশক হিসাবে ব্যবহার করা হয়। প্রাণীর বর্জ্য পদার্থ বা পচানো উদ্ভিদ, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোকেই সার হিসাবে পুনরায় ব্যবহার করা হয় অর্গ্যানিক ফার্মিংয়ে। এছাড়া ক্রপ রোটেশন ইত্যাদি কিছু প্রসেস আছে যেগুলো প্রতিনিয়ত রিসার্চ হচ্ছে, এগুলো কিছু বৈজ্ঞানিক পদ্ধতি, সেগুলোকে ব্যবহার করে কৃষির উৎপাদনটাকে বাড়ানোর চেষ্টা করা হয়। তো মোট কথা হলো অর্গ্যানিক ফার্মিং মিনস টু স্টপ ইউজিং ইনঅর্গ্যানিক ইনপুটস। সোজা কথা, আমরা অর্গ্যানিক ইনপুট ইউজ করবো। ফার্টিলাইজার ইউজ করলে সেটাও অর্গ্যানিক হবে, পেস্টিসাইড ইউজ করলে সেটাও অর্গ্যানিক হবে, পুরোটাই অর্গ্যানিক হবে। ইনঅর্গ্যানিক জিনিসের উপর আমাদের যে নির্ভরশীলতা সেটাকে যতটা সম্ভব কমিয়ে আনা, এটাই দিস ইজ দ্য পারপাস অফ অর্গ্যানিক ফার্মিং। আর কি? ভূমিতে লবণাক্ত জলের আধিক্য, এটা মোটেই ভূমির উর্বরতার জন্য খুব একটা ভালো নয়। সো এক্সেস স্যালাইন ওয়াটার ইন সয়েল অ্যান্ড আফটার ওয়াটার ইভাপোরেটস the salt remains in the soil which decreases the productivity. ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায়, শস্য উৎপাদন ক্ষমতা কমে যায়। লবণাক্ত ভূমি চাষবাসের জন্য খুব একটা
ভালো নয়। এছাড়া বর্জ্য পদার্থজনিত দূষণ, এগুলোর জন্যেও ভূমির উর্বরতা কমে, এফিসিয়েন্সি কমে। তো এই বর্জ্য পদার্থগুলো যাতে ভূমিতে সঞ্চিত হয়ে মানে ভূমি দূষণটা না করে, তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্তমানে। বিভিন্ন রকম ব্যবস্থার মধ্যে মানে এগুলোকে অ্যাজ এ হোল বলা হয় ওয়েস্ট ট্রিটমেন্ট। বর্জ্য পদার্থকে রিসাইকেল করে সেটাকে আবার ব্যবহার করা, এবং বর্জ্য পদার্থ হিসাবে যাতে প্লাস্টিক বা অন্যান্য জিনিসপত্র যত্রতত্র না ফেলা হয়, এইটা নিয়ে সচেতনতা বাড়ানো। ওয়েস্ট প্লাস্টিক কিন্তু এটা নিয়ে তো আমরা নতুন করে কিছু বলার নেই। চারিপাশে অনবরত সবসময় আমরা শুনতেই থাকি যে প্লাস্টিক কতটা ক্ষতি করছে আমাদের পরিবেশের এবং আরও অন্যান্য প্রাণীরও। সেই প্লাস্টিক গলায় আটকে, প্লাস্টিক মুখে আটকে অনেক প্রাণী মারা যায়, সামুদ্রিক প্রাণী তো বটেই। মানে এবং আমরা যখন পাহাড়েও বেড়াতে গেছিলাম তখনও দেখেছিলাম যে কিভাবে মানে কিছুই না, চিপস খেয়েছে, চিপসের প্যাকেটটা সঙ্গে করেই নিয়ে যাওয়া যায়, কিন্তু সঙ্গে করে না নিয়ে গিয়ে একটা সুন্দর পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশ, সুন্দর বন জঙ্গল, তার মধ্যে একটা লেজের চিপসের প্যাকেট ফেলে রাখা আছে। তো এইগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট সমস্যা। ফলে সচেতনতা বাড়ানোটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আবর্জনা যত্রতত্র না ফেলা এবং আবর্জনাকে রিসাইকেল করে আবার ব্যবহার করা যায় কি না সেই ব্যাপারগুলো নিয়ে ভাবা, এগুলো কিন্তু খুব জরুরি। আচ্ছা, এবার আসবো একটু অন্য একটা টপিকে, যার নাম হলো ডেজার্টিফিকেশন। ধীরে ধীরে বিভিন্ন সুজলা সুফলা শস্য শ্যামলা এলাকা মরুভূমিতে পরিণত হচ্ছে। খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। একটা সময় পুরো পৃথিবীটাই মরুভূমিতে পরিণত হতে পারে যদি না আমরা এটার কারণ খোঁজার চেষ্টা করি এবং এটাকে আটকানোর চেষ্টা করি। ঠিক কী কী কারণে কোনো একটা এলাকা, যেখানে গাছপালা ছিল, যেখানে জল ছিল, যেখানে জীবন ছিল, সেটা পরিণত হয় ঊষর প্রাণহীন মরুভূমিতে। So desertification is the persistent degradation of dryland ecosystem. Ecosystem বা বাস্তুতন্ত্র, এই ব্যাপারটা তোমরা পড়বে এই টপিকেরই অন্য ক্লাসে, তোমরা ডিটেলে পড়বে, তবে তোমাদের কিছুটা আইডিয়া আশা করি আছে এই ব্যাপারে। তো বাস্তুতন্ত্র ব্যাপারটা মানে মূলত আর কিছু নয়, মানে এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি, বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি, তারা একে অপরের উপর, এবং প্রকৃতি, এরা একে অপরের উপর ঠিক কীভাবে নির্ভরশীল সেইটা নিয়েই এক একটা বাস্তুতন্ত্র। এখন বাস্তুতন্ত্র বিভিন্ন ধরনের হয়। পুকুরের বাস্তুতন্ত্র যা হবে, অরণ্যের বাস্তুতন্ত্র তো তা হবে না, কারণ পুকুরের বাস্তুতন্ত্রে পুকুরের প্রাণী, পুকুরের উদ্ভিদ, পুকুরের জল, খাবার ইত্যাদি থাকে, তাদের নিজেদের মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতা। অরণ্যের বাস্তুতন্ত্রে অরণ্যের প্রাণী, অরণ্যের উদ্ভিদ, অরণ্যের নির্ভরশীলতা। সেই রকমই ড্রাইল্যান্ড বা শুষ্ক অঞ্চলের একটা বাস্তুতন্ত্র থাকে। এখন ড্রাইল্যান্ড ইকোসিস্টেম অলরেডি ড্রাই, নাম থেকেই বোঝা যাচ্ছে। তো সেই ড্রাইল্যান্ড ইকোসিস্টেম পারসিস্টেন্টলি পরিবেশ এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে ধীরে ধীরে ডিগ্রেড হয়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে বা ক্ষয় হয়ে একটা সময় মরুভূমিতে পরিণত হয়। এখন ড্রাইল্যান্ড মোটামুটি কত শতাংশ এলাকায় আছে, বা পৃথিবীর মানে কতটা এলাকাকে ড্রাইল্যান্ডের মধ্যে ধরা যেতে পারে। দেখা গেছে আফটার আ সার্টেন অবজারভেশন, হোম টু আ থার্ড অফ দ্য হিউম্যান পপুলেশন ইন 2000, ড্রাইল্যান্ডস অকুপাই নিয়ারলি হাফ অফ আর্থস ল্যান্ড এরিয়া। যতটা এটাকে আনকমন বলে হয়তো ভাবছো তোমরা অনেকেই, আমি জানি না, সামনে থাকলে বুঝতে পারতাম।
যে শুষ্ক এলাকা আর কতটুকুই বা পার্সেন্টেজ হবে তা নয়, কিন্তু পৃথিবীর মোট যা ল্যান্ড তার প্রায় অর্ধেক জমিই হচ্ছে ড্রাই ল্যান্ড, এবং মোট যা হিউম্যান পপুলেশন 2000 সালের হিসাব এটা, যদিও মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, রিসেন্ট ডেটা আমি পাইনি। 2000 সালে মানুষের মানে মোট যা জনসংখ্যা তার 1/3 কিন্তু ড্রাইল্যান্ডের বাসিন্দা। ড্রাইল্যান্ডের বৈশিষ্ট্য কি? ইন ড্রাইল্যান্ডস ওয়াটার স্কেয়ারসিটি লিমিটস দ্য প্রোডাকশন অফ ক্রপস। অবভিয়াসলি ড্রাই, জল কম পাওয়া যায়, শস্য উৎপাদন কম হয়, জ্বালানি কাঠ কম পাওয়া যায়, মানে প্রোডাকশনটা লিমিটেড। এই বাস্তুতন্ত্রের অন্যান্য সমস্ত সার্ভিসই লিমিটেড। তাহলে ড্রাইল্যান্ডে থাকাটা এমনিতেই একটা সমস্যা। এইবার যদি বেশি বেশি করে মানুষ এখানে থাকতে শুরু করে, আর তার সঙ্গে যদি ক্লাইমেট চেঞ্জটাও হয়, ক্লাইমেট চেঞ্জও আবার মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্যই চেঞ্জ হতে পারে, বা কিছু অটোমেটিক্যালি চেঞ্জও হয়। তো ড্রাইল্যান্ডগুলোতে এমনিতেই নানান রকম সমস্যা থাকে। এইবার যদি মানুষ আরও চাপ দেয়, আরও বেশি সংখ্যক মানুষ সেখানে থাকতে শুরু করে, এবং ওই যে লিমিটেড রিসোর্স, সব কিছুই কম কম অ্যাভেলেবেল, লিমিটেড রিসোর্সের উপর যদি আরও বেশি চাপ পড়ে, তখন প্রাকৃতিক ভারসাম্য আরও বেশি করে নষ্ট হয়। মানুষ প্রাকৃতিক সম্পদগুলো আরও বেশি হারে ব্যবহার বা অপব্যবহার করছে। এই করতে করতে ড্রাইল্যান্ডগুলো ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হতে থাকে। সাব সাহারান এবং সেন্ট্রাল এশিয়ার ড্রাইল্যান্ডগুলোতে এই ধরনের ব্যাপারগুলো লক্ষ্য করা যায়। এখন ডেজার্টিফিকেশন হলে কি হয় বোঝাই যাচ্ছে। মরুভূমি হয়ে গেলে যা হওয়ার কথা সেটাই হয়, খাবার নেই, জল নেই, ন্যাচারাল প্রসেসগুলো বাধাপ্রাপ্ত হয়। তাছাড়া মানুষের বেঁচে থাকা, সাপোর্টিং সার্ভিস, বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনযাত্রা যা যা দরকার সেগুলো সব কিছুই অ্যাভেলেবেল থেকে আনঅ্যাভেলেবেল হয়ে যায়। এই পরিবর্তনগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে সেটা বোঝা যায়, সায়েন্টিফিক মেথড আছে। পরিবর্তনগুলো ট্র্যাক করে সেগুলোকে ঠিক সময় আটকানো যায়, এবং তোমরা শুনলে অবাক হবে যে প্রয়োজনে তাদেরকে উল্টেও দেওয়া যায়। তো চেঞ্জেস ক্যান বি কোয়ান্টিফাইড and methods are available to prevent, reduce or reverse them. So when people face desertification, তখন মানুষ কি করে? সাধারণভাবে মানুষ কি করবে? আরও বেশি করে জমি জমাকে ব্যবহার করতে চায়, এবং এমন কোনো জমি যেটা হয়তো আগে তারা কোনোদিন চাষ করার কথা ভাবেইনি, the land that is even less productive, সেখানে তারা জোর করে চাষ করতে চায়। এই করে they start to transform pieces of range land into cultivated land. তারপরে তারা শহরের দিকে শিফট করে, মুভ টুয়ার্ড সিটিজ, or they move to other countries. বুঝতেই পারছো যে people living in dry land, when dry land becomes a desert, people face a lot of hazards. Now policies can be adopted যাতে the use of resources become sustainable. ঠিক আছে, মানে এমনভাবে, আসল কথা কি, মানে এটা একটা এক ধরনের ম্যানেজমেন্ট, মানে সম্পদগুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আমাদের জীবনযাত্রাও চলে, আবার অতি ব্যবহারের ফলে সেগুলো একেবারে ধ্বংসপ্রাপ্ত না হয়। ওই ব্যালেন্সটা পাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। তো একটা নির্দিষ্ট পলিসি সব কিছুতেই, রিসোর্সকে ইউজ করা, এগ্রিকালচার, ল্যান্ডকে ইউজ করছি কীভাবে, এই সব কিছুতে একটা সায়েন্টিফিক পলিসি নিলেই এই ডেজার্টিফিকেশনের ব্যাপারটা আটকানো যায়। মূলত ফার্মিং, এবং ফার্মিংয়ের বিভিন্ন প্রসেস আছে, এমন অনেক প্রসেস আছে যেটা দিয়ে ফার্মিং করলে এই ডেজার্টিফিকেশনগুলো চট করে হবে না। এখানে আমি জাস্ট একটা স্কিমেটিক দিয়েছি যে ডেজার্টিফিকেশনের উপর বা কীভাবে ব্যাপারগুলো হয়, বা কার উপর কে এফেক্ট ফেলে। ক্লাইমেট চেঞ্জ একটা জিনিস, অ্যান্ড ওয়াটার শর্টেজ ইজ অ্যানাদার থিং। এরিড বা ঊষর, ঠিক আছে, এরিডিটি, এর উপরে যখন ক্লাইমেট চেঞ্জ coupled হয়, when climate change is added to aridity, it becomes a desert, it leads to a desert.
ঊষর জমি কখন হয়? বছরের পর বছর যদি খরা হতে থাকে কোনো একটা এলাকায়, এটা অবশ্যই বৃষ্টিপাতের সঙ্গে, ইট ইজ রিলেটেড টু রেনফল। ইভেন রেনফল ইজ রিলেটেড টু দ্য ক্লাইমেট, অ্যান্ড climate is in general related to the extent of forest or plants or trees present in an area. So ultimately we are using our nature, we are changing our nature, and it is coming back to us with পজিটিভ অর নেগেটিভ এফেক্টস। প্রকৃতিকে আমরা ব্যবহার করছি, এটা একটা ফিডব্যাক সিস্টেমের মতো, ঠিক আছে? ফিডব্যাক বুঝিস তো? ফিডব্যাক মানে হচ্ছে যেমন কাস্টমারদের ফিডব্যাক নেওয়া হয়, মানে আমি দোকান থেকে একটা জিনিস কিনলাম, আমার থেকে জানতে চাওয়া হলো জিনিসটা কেমন সার্ভিস দিচ্ছে। সেরকম আমি প্রকৃতিকে ব্যবহার করলাম, প্রকৃতি তার ফলাফল হিসেবে আমাকে একটা ফিডব্যাক দিল যে আমাকে খুব ইউজ করেছিস, এইবার আমি চেঞ্জ হয়ে গেছি, গাছপালা কমিয়ে দিয়েছিস, আর বৃষ্টিপাত হচ্ছে না, আর আমাকে তোরা ইউজ করতে পারছিস না। এই হচ্ছে সোজা কথা। সো দিস ইজ বেসিক্যালি আ ফিডব্যাক সিস্টেম, ওকে? তো ওয়াটার শর্টেজ, ল্যাক অফ রেনফল, ইট ক্যান লিড টু ড্রট, অ্যান্ড repeated droughts leads to aridity. Aridity coupled with climate change, it becomes a desert. এবং droughts, বছরের পর বছর যদি খরা হয়, তখন it affects the natural and man-made ecosystem. কীরকমভাবে অ্যাফেক্ট করে? পুয়ার soil erosion, poor land use and water scarcity. এবং সেখান থেকে ডেজার্টিফিকেশন, ধাপে ধাপে ডিপপুলেশন, এজিং, ল্যাক অফ অপরচুনিটিস, পোভার্টি। Desertification is a very grave thing, and effects of desertification, it has its own effects on atmosphere, hydrosphere, lithosphere and biosphere. Atmosphere কি? local climate change, মরুভূমি, গ্লোবাল ওয়ার্মিং। হাইড্রোস্ফিয়ার, জলতন্ত্রের উপর স্বাভাবিকভাবেই মরুভূমি হয়ে গেছে, সো ওয়াটার সাইকেল ব্রেকস ডাউন। লিথোস্ফিয়ার, মাটির উপর কি এফেক্ট পড়ে? লস অফ অ্যাডেবল এরিয়া, মানে কৃষিযোগ্য জমি থাকবে না, কমে যাবে। স্যালাইনাইজেশন হবে, কারণ জল তো সব বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, লবণের পরিমাণ জমিতে বাড়তে থাকবে। সয়েল ইরোশন হবে, বায়োস্ফিয়ার অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীদের জীবনযাত্রা, এক্সটিংশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, এবং বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, নানান রকম প্রজাতি দেখা যেত যেই জায়গাটায়, সেখানে হয়তো একটি বা দুটি প্রজাতি যারা মরুভূমিতে সারভাইভ করতে পারে, শুধু তারাই থাকবে, আর কেউ থাকবে না। পুরো ব্যাপারটা মিলিয়ে বাস্তুতন্ত্রের সাড়ে সর্বনাশ। তো মরুভূমি যে হয় একটা জায়গা, তার অন্যতম মূল কারণ হচ্ছে ডিফরেস্টেশন। বৃক্ষচ্ছেদন, বৃক্ষ নিয়ে তো বেশি কিছু বলারই নেই, বৃক্ষ, গাছ লাগাও প্রাণ বাঁচাও শুনেই যাচ্ছি আমরা, কতটুকু ফলো করি জানি না। গাছের সংখ্যা যখনই কমতে থাকবে, সে মানে সেটা সব দিকেই প্রভাব ফেলবে, এবং তার মানে যে কি এফেক্ট, সেটা আর কি বলে শেষ করা যায় না। মানুষের জীবন, সমাজনীতি, অর্থনীতি, রোজগারপাতি, প্রতিটা জিনিসের উপর বনাঞ্চলের অসীম এবং অপরিসীম প্রভাব। এবং মানে অরণ্যের উপর যে মানুষ কিভাবে নির্ভর করে, মানে ইনফাইনাইট নাম্বার অফ ওয়েজ উই ডিপেন্ড অন ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড ফরেস্ট, বাট ইন রিয়েলিটি বিকজ we are in need of resource, forests are in danger. It is decreasing at an alarming rate. Why? Because population is increasing. জনসংখ্যা বৃদ্ধি একটা অসম্ভব বড় রকমের সমস্যা, যেটা নিয়ে আমরা প্রায় ভাবি না, অন্ধের মতো থাকি, কিন্তু দু চারটে গ্রাফ দেখিয়ে দিলেই তখন সমস্ত কনফিডেন্স কিন্তু তলানিতে চলে যাবে। এখানে অবশ্য গ্রাফটা দেখানো হয়নি, কারণ জনসংখ্যা বৃদ্ধি নিয়ে নয় আর কি ক্লাসটা, কিন্তু এটা খুঁজলেই তোমরা পেয়ে যাবে, মানে পপুলেশন কার্ভটা কীরকম, কী হারে বাড়ছে জনসংখ্যা, এবং ডেঞ্জার লিমিট কীরকম, বা কীরকম জনসংখ্যা থাকলে পৃথিবীর মোট যে রিসোর্স তার সঙ্গে জনসংখ্যাটা একটা ব্যালেন্সে থাকতো, সেটা গ্রাফ অনেক ইন্টারনেটে পাওয়া যায়, একটু খুঁজলে তোমরা নিজেরাই দেখতে পাবে।
তো জনসংখ্যা বাড়ছে, প্রয়োজন মেটানোর জন্য আমরা গাছ কাটছি, বনভূমি ধ্বংস হচ্ছে। ভারতবর্ষে বন দপ্তরের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 1952 থেকে 72-এর মধ্যে 3.4 মিলিয়ন হেক্টর বনভূমি নদী বাঁধ তৈরি, নতুন চাষের জমি, রাস্তা ও শিল্পায়নের জন্য নষ্ট হচ্ছে। সো পার ইয়ার 0.15 মিলিয়ন হেক্টর ফরেস্ট is just vanishing, and if this rate is constant, then within the next 20 years total forest India will be devoid of any forest. তবে thankfully 1972 পরে 20 বছর কেটে গেছে, and we have controlled this destruction rate, so still India is left with vast area of forest. অবশ্যই আমাদের সচেতনতা অনেক বেড়েছে, অ্যান্ড থ্যাঙ্কস টু ভেরিয়াস গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড পাবলিক ইনিশিয়েটিভ স্টিল দেয়ার আর ফরেস্টস, অ্যান্ড উই আর স্টিল ইন দ্য ফাইট টু সেভ আওয়ার ক্লাইমেট। নাও মাইনিং ইজ, কি বলবো, মানব সভ্যতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রকৃতির জন্য ভীষণ ক্ষতিকর একটা জিনিস হচ্ছে খনি থেকে জিনিস মানে তোলা। এবং মাইনিং ডাজ নট অনলি এফেক্টস দ্য ক্লাইমেট, ইট অলসো এফেক্টস দ্য ট্রাইবাল পপুলেশন দ্যাট আর ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট অন ন্যাচারাল রিসোর্সেস। তো এই ব্যাপারটা মানে আদিবাসী অধ্যুষিত জায়গায় এটা খুবই বিশাল বড় একটা সমস্যা, এবং এই নিয়ে সংঘাত লেগেই থাকে। যারা একটু খোঁজখবর রাখো তারা নিশ্চয়ই জানো যে আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রকৃতির উপর যে দখলদারি, প্রকৃতিকে ধ্বংস করা, প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতিকে ব্যবহার করা, এই নিয়ে সংঘাতের শেষ নেই। সো হোয়াট ইজ মাইনিং? ইট ইজ এক্সট্রাকশন অফ ভ্যালুয়েবল মিনারেলস ফ্রম আর্থ which form the mineralized package of economic interest to the miner. ইকোনমিক ইন্টারেস্ট থাকতে হবে, যেটাকে ইয়ে করা হচ্ছে, তোলা হচ্ছে খনি থেকে। মাইনিং মেথডস, দেয়ার আর ভেরিয়াস মাইনিং মেথডস। এক নম্বর হচ্ছে সারফেস মাইনিং। সারফেস থেকে খনিজ তোলা হয়, অনেক রকম প্রসেস আছে। স্ট্রিপ মাইনিং, স্ট্রিপ তুলে সারফেস থেকে বিভিন্ন স্ট্রিপ তুলে খনিজ কালেক্ট করা বা রক্স কালেক্ট করা, যেখান থেকে কেমিক্যাল মেথডে খনিজ বার করা হবে। ওপেন পিট মাইনিং, একটা পিট খুঁড়ে সেখান থেকে খনিজ তোলা। মাউন্টেন টপ রিমুভাল, ইট ইজ এ ফর্ম অফ কোল মাইনিং, কয়লা, দ্যাট মাইন্স কোল সিমস বিনিথ মাউন্টেন টপস। পাহাড়ের মাথা উড়িয়ে দেওয়া হয় ডিনামাইট দিয়ে। এইটাই হচ্ছে চেঞ্জ অফ ল্যান্ডস্কেপ। ড্রেজিং, এটা হচ্ছে কি জলের নিচের খনিজ তোলার পদ্ধতি। খনিজ তেল পাওয়া যায় বম্বের কাছে, আমরা জানি, একটা উদাহরণ। সো দিস আর দ্য 4 টাইপস অফ সারফেস মাইনিং। এছাড়া সারফেস মাইনিং ছাড়া আর কি, অ্যাপার্ট ফ্রম সারফেস মাইনিং দেয়ার আর আন্ডারগ্রাউন্ড মাইনিং, মানে কি সারফেসে নেই খনিজটা, অনেক ভেতরে আছে, তখন চ্যানেল খুঁড়ে নিচে স্টোরেজ পর্যন্ত উই নিড টু গো ডাউন টু far below the earth surface. So that is, and underground mining requires advanced technology because we need to go far beneath the ground. And adit is an entrance to an underground mine, অনেকটা তো ভিতরে যাচ্ছে, তার যে গেটটা, দ্যাট ইজ কল্ড adit. আন্ডারগ্রাউন্ড মাইনিং বেশ কঠিন ব্যাপার, কারণ নিচে যারা নামবে তাদের জন্য প্রপার ভেন্টিলেশন অ্যান্ড টক্সিক গ্যাস, usually toxic or poisonous gas is present there. So there is another matter of labor safety. Okay, so shaft mining is another part. It refers to the method of excavating a vertical tunnel. Okay, sometimes we take help of vertical tunnel top down, and initially no access to the bottom. Compare this to this picture. So one is adit, entrance to an underground mine.
which is horizontal, and air shaft mining, which is a vertical tunnel. Drift mining, it involves cutting and opening horizontally into the side of a mountain or hillside, which is called drift mining. Environmental impacts of mining is flooding, erosion, subsidence, water and air pollution. অবশ্যই যে মেটেরিয়ালগুলো মাইন করছি তাদের জন্য পলিউশন, ওয়াটার অ্যান্ড এয়ার, ড্যামেজ টু ওয়াইল্ড লাইফ অ্যান্ড হ্যাবিটেট, খুব খারাপ প্রভাব পড়ে প্রকৃতির উপর এবং লোকাল পপুলেশনের উপর, যারা এইগুলোর উপর, এইসব প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। তো হোয়াট আর দ্য প্রিভেন্টিভ মেজার্স? টপ সয়েল রিপ্লেসমেন্ট ইউজিং আনকন্টামিনেটেড সয়েল, যেটা টপ সয়েলের ক্ষতি হলো সেটাকে আবার রিপ্লেস করা। রিইন্ট্রোডাকশন অফ ফ্লোরা অ্যান্ড ফোনা, সোজা কথা যা ক্ষতি করলাম সেটাকে আবার বসানো। ফ্লোরা অ্যান্ড ফোনা, দ্য প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড লিভিং থিংস, দ্য ভ্যারাইটিস অফ লিভিং স্পিসিস। নিউট্রালাইজিং অ্যাসিডিক ওয়াটার্স, জলটা যেটা নষ্ট হয়েছিল সেটাকে আবার ঠিক করা। ব্যাকফিলিং অ্যান্ড সিলিং অফ অ্যাবান্ডান্ট আন্ডারগ্রাউন্ড মাইন্স, যেই মাইনটা অক্ষরা হলো অনেক সময়টা ওই অবস্থাতে রেখেই উদ্যোক্তাদের তারপরে আর খুঁজে পাওয়া যায় না, তা করলে হবে না। ফিল করতে হবে মাইনটাকে এবং সিল করতে হবে জিনিসটাকে। অ্যান্ড স্টেবিলাইজিং দ্য স্লোপ টু রিডিউস ইরোশন, সয়েল ইরোশন রিডিউস করার জন্য এই মাইনের জন্য এত খোঁড়াখুড়ি হয়, তার ফলে সয়েল ইরোশনের পরিমাণটা বেড়ে যায়। ওই ঢালু ব্যাপারটাকে, স্লোপটাকে কন্ট্রোল করতে হবে বাই ক্রিয়েটিং স্টেপস। নেক্সট, অ্যানাদার থিং ভেরি ইম্পর্টেন্ট টু হিউম্যান সিভিলাইজেশন, dams. The picture looks beautiful and the reasons are also nice: agriculture, irrigation and water supply. These are three primary reasons for which dams are built, and flood management is very important. Flood management, integrated river basin management, for all these reasons dams are very important and they have created wonders in human life. But unplanned proposals of dam building, যখন আশেপাশের প্রকৃতির উপর কী প্রভাব পড়তে পারে সেগুলোকে মানে খতিয়ে দেখা হয় না। সোজা কথা, মানে সব কিছুই করা যায়, সায়েন্টিফিক মেথড আছে, সব কিছুই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু যখন সেগুলো নিয়ে বেশি মাথা ঘামানো হয় না এবং ড্যাম তৈরি করা হয়, তখন কি হয়? হোয়াট হ্যাপেন্স? সো হোয়াট আর দ্য ব্যাড এফেক্টস অফ ড্যাম বিল্ডিং? প্রথমত সাবমার্জেন্স অফ ফরেস্ট ল্যান্ড, কারণ ড্যাম তৈরি হলে তো জলপ্রবাহের উপর একটা এফেক্ট পড়বে। সো দ্য ওয়াটার ফ্লো ইজ কন্ট্রোলড, and if the dam is not well planned, then the forest land can be flooded, forest can be devastated due to many unplanned hydropower projects, because they grab sections of land that are used to grow rice as forest areas and as residential areas. হাইড্রোপাওয়ার প্রজেক্টের জন্য যে জমিগুলো নেওয়া হচ্ছে সেই জমিগুলো আগে কী কাজে ব্যবহৃত হতো, এই ব্যাপারগুলোকে ভালো করে বিচার বিবেচনা না করেই, এবং অলসো মেনি এথনিক মাইনরিটি গ্রুপস হ্যাভ বিন লিভিং ফর লং টাইম। তো এই সমস্ত জিনিসকে কনসিডার না করে আমি একটা বাঁধ তৈরি করে ফেললাম, এলাকাগুলো উর্বর হয়ে গেল, মানুষগুলো সেখান থেকে উৎখাত হয়ে গেল। And local people's food, medicine and water come from the forest. So loss of forest means a loss of their livelihood, বিশাল বড় সমস্যা। And the surrounding areas become prone to floods, droughts and landslides. কেননা আলটিমেটলি বাঁধ তৈরি মানে প্রকৃতির স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ করা, সেই প্রকৃতির স্বাভাবিক গতির উপর যা নির্ভরশীল ছিল যে যে ফ্যাক্টরগুলো, সেগুলো সবগুলোই ডিস্টার্ব হয়। লস অফ সয়েল ফার্টিলিটি, জমির উর্বরতা নষ্ট হবে, বিকজ ড্যামস হোল্ড ব্যাক দ্য সেডিমেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, সেডিমেন্ট, পলি পড়তে দেওয়া। যেহেতু জলের ফ্লোটাকে কন্ট্রোল করে, সেডিমেন্টেশন রেটটাও কন্ট্রোল হয়, মানে পলি পড়বে কি পড়বে না সেটা তো জলের ফ্লোয়ের উপর ডিপেন্ড করে। সো দে হোল্ড ব্যাক দ্য সেডিমেন্ট লোড নর্মালি ফাউন্ড ইন আ রিভার ফ্লো। তাহলে ওই পলিগুলো জলের সঙ্গে প্রবাহিত হয় না, তাহলে আশেপাশের অববাহিকায় ওগুলো সঞ্চিত হচ্ছে না, জমির উর্বরতা কমে যাচ্ছে। ন্যাচারালি এই সব কিছুর প্রভাব পড়ে জীববৈচিত্র্যের উপর। মেনি স্পিসিস আর লস্ট বিকজ ইকোসিস্টেমস আর অ্যাফেক্টেড অ্যাডভার্সলি।
there are various downstream effects of dam on the habitats and species that are associated with waterfalls or the humid microclimate, কেননা আশেপাশে হিউমিডিটির উপর প্রভাব পড়ছে, তো সেই ধরনের ক্লাইমেটের উপর যারা নির্ভরশীল ছিল, they usually diminish in numbers or they completely disappear. There are loss of species, there are loss of many fish, many types of fish, and sometimes other species are dependent on the various species of fish. তাহলে ওই প্রজাতিগুলো নষ্ট হলো, মাছগুলো নষ্ট হলো, মানে মাছের প্রজাতিটাই ওখান থেকে ভ্যানিশ হয়ে গেল, তাহলে তার উপর নির্ভরশীল আবার যে প্রজাতিগুলো ছিল তারাও সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল। So there are a number of different migratory patterns of river dwelling species which is extremely disturbed due to building of dam. Water quality is affected. Dams alter water's natural seasonal temperatures. তার ফলে the oxygen levels and chemical reactions are affected. Huge amounts of water evaporate. Usually pesticides are released in water. Vegetation starts to rot because of building of dam. এবং greenhouse gases such as methane is released. And stored carbon forms organic pesticides which start killing the river's species. Why? Because still water. ড্যাম তৈরি হওয়ার পরে জলটাকে তো ধরে রাখা হয়, সেই যে স্থির জল সেইটা কার্বন রিলিজ করে এবং কার্বন স্টোরও করে। স্থির জলে ইন দ্য স্টিল ওয়াটার ওই মানে উদ্ভিদগুলো দে স্টার্ট টু রট, পচে যায় ওগুলো। লস অফ সেডিমেন্ট আই হ্যাভ ডিসকাসড, ইম্প্যাক্ট অন পিপল I have discussed at length, and tribes and locals are affected, their livelihood is affected to a large extent. এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকেই মানে এই জন্যেই বাঁধ তৈরি সময় সাধারণত সবসময় কন্ট্রোভার্সি থাকে যদি না মানে এই ব্যাপারগুলো ভালো করে দেখে নেওয়া হয় যে আনুষঙ্গিক বিষয়গুলো কী। এটাকে বলে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা SIA। এখন নিয়ম আছে যে বাঁধ তৈরির আগে you will have to assess what impact it will have, বাঁধ তৈরির কী প্রভাব পড়বে আশেপাশের মানুষদের জীবনের উপর বা প্রকৃতির উপর, সেটা তোমাকে দেখতে হবে। SIA বা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সেই রিপোর্টটা ঠিকঠাক থাকলে তবেই বাঁধ তৈরির অ্যাপ্রুভাল পাওয়া যাবে। সো ইট ওয়াজ আ ড্যাম, সর্দার সরোবর ড্যাম। It was proposed on river Narmada, which threatened the livelihood of the people who are strongly dependent on this river, and that was the reason behind the beginning of one of the most impactful environmental movement in the history of India, that is Narmada Bachao Andolan, and it was quite successful. So what can we do? A majority of tribal end up with less income than before, less work opportunities, inferior houses, poor nutrition, in short, extreme poverty. তাহলে সরকারের একটা পলিসি বার করতে হবে so that tribal displacement is minimized. 100% রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে। আশেপাশের প্রকৃতি উপর ক্ষতিকর প্রভাবগুলো যাতে কমানো যায়, ড্যাম বিল্ডিংয়ের ফলে সরাসরি যে প্রভাবগুলো পড়ছে সেগুলোকে প্রত্যেকটাকে ধরে ধরে কীভাবে সেগুলোকে কমানো যায়, যেইটা আমরা দেখলাম মাইনিংয়ের ক্ষেত্রে যেভাবে প্রবলেমটাকে ট্যাকেল করা সম্ভব, ঠিক সেভাবেই ড্যাম বিল্ডিং বাই ট্যাকলিং ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রবলেম দ্যাট ইজ ক্রিয়েটেড বাই ড্যাম বিল্ডিং ব্যাপারটাকে মিনিমাইজ করা যায়। আফটার অল আমাকে একটা ব্যালেন্স রাখতে হবে। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছি, এমনই ব্যবহার করে ফেললাম যে ভারসাম্য নষ্ট হয়ে গেল, ওই পর্যায়ে পৌঁছালে চলবে না। ফরেস্ট ম্যানেজমেন্টের একটা খুব সুন্দর পলিসি, মানে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা তোমরা শুনলে খুশি হবে যে ইট স্টার্টেড উইথ দ্য আরাবাড়ি ফরেস্ট রেঞ্জ ইন 1971, অ্যান্ড দিস ইজ ইন মেদিনীপুর অনলি। মেদিনীপুরের শালবন
বন সুরক্ষা নিয়ে সবসময় একটা সমস্যা, বনের উপর মানুষ নির্ভরশীল। মানুষের জীবন বনের সঙ্গে, যারা বনের কাছাকাছি থাকে তাদের জীবনযাত্রাটা বনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, তাদের জীবিকা বনের সঙ্গে, বনের উপর নির্ভরশীল। এখন শুধু বন দপ্তরের পক্ষে বনগুলোকে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল, আর মানুষের জীবিকারই বা কী হবে। তো সেই জন্য একজন মানুষের মাথায় একটা আইডিয়া এলো যে মানুষকেই এই মানে সার্কেলের মধ্যে ঢুকিয়ে নেওয়া হোক, ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে মানুষকেও ঢুকিয়ে নেওয়া হোক। শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট নয়, নট অনলি দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, বাট দ্য লোকাল কমিউনিটি শুড অলসো বি আ পার্ট অফ দ্য ফরেস্ট ম্যানেজমেন্ট। দ্যাট ইজ দ্য অরিজিন অফ দ্য কনসেপ্ট অফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এর ফলে যেটা হলো, অ্যান্ড দ্য রেভিনিউ জেনারেটেড ফ্রম আ ফরেস্ট, the local population will get a large share of that revenue. বন জঙ্গল থেকে যে আয়টা হবে, স্থানীয় মানুষরা, অধিবাসীরা বনকে রক্ষা করতে ফরেস্ট ডিপার্টমেন্টকে সাহায্য করবেন, এবং বন থেকে যে আয়টা হবে তার একটা বড় অংশ স্থানীয় মানুষরা পাবেন। এর ফলে কি হলো, বনকে চোরা শিকারীদের উৎপাত থেকে বাঁচানো সম্ভব হলো। সো ইট ওয়াজ পসিবল টু প্রোটেক্ট দ্য ফরেস্টস ফ্রম দ্য অ্যাটাকস অফ illegal poachers. You know what is a poacher? চোরা শিকারী, যারা চন্দন কাঠ বা মূল্যবান কাঠ, শাল কাঠও মূল্যবান, সেগুলোকে বাইরে পাচার করে বেআইনিভাবে, বন্য প্রাণীদেরকে হত্যা করে, তাদের চামড়া, হাতির দাঁত বা অন্যান্য জিনিসপত্র সেগুলোকে পাচার করে। তো দে আর কল্ড পোচার্স. So it was possible to tackle the problem of poachers and it was possible to protect the forest with the help of, or with a perfect collaboration between the administration and the local community. So hence the idea of joint forest management, theme of sharing of forest, it was introduced by Ajit Kumar Banerjee, ডিভিশনাল ফরেস্ট অফিসার, আরাবাড়ি ফরেস্ট রেঞ্জ, এবং এটা সূত্রপাত মেদিনীপুর থেকে। এটাই আমাদের দেশের প্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। পরবর্তীকালে দেশের প্রায় সমস্ত স্টেটেই এটাকে কপি করা হয়, এটাকে অনুসরণ করা হয়। ইট ওয়াজ কোয়াইট সাকসেসফুল, ইট বিকেম ফেমাস। হি ডিভাইডেড দ্য ফরেস্ট রেঞ্জ অ্যান্ড gave it to the villagers to protect. For that he selected 11 villagers initially and 612 families. Each group protected 12 square kilometer of forest, 12 to 7 square kilometer of forest classified as degraded. 25% of profits from forest were shared with them. Next, Haryana adopted this style and it was successful. The program led to reforestation, very important, reforestation of many hills in the state. So forest came back to life, অরণ্য সৃষ্টি করা সম্ভব হলো। অ্যাডমিনিস্ট্রেশনের সাথে স্থানীয় মানুষ হাত মেলাতেই সঠিক অর্থনৈতিক পলিসি তৈরি করার ফলে নতুন করে অরণ্য সৃজন করা সম্ভব হলো। 2005 সালে ভারতের 27টি রাজ্যে জেএফএম স্কিম অ্যাডপ্ট করা হলো। টাইমলাইনটা যদি একবার দেখে নিই, প্রথম জেএফএম গাইডলাইন্স ইন 1990, তারপরে 1998 15 externally aided forestry projects with JFM component in 14 states of India, revised JFM guidelines in 2000, it was revised in 2002, and in 2011 JFM was operational in 28 states, 28টি রাজ্যে এবং একটা ইউনিয়ন টেরিটরিতে, এবং 1,18,213টি JFM committees. So joint forest management became very, very effective in conservation of our mother nature. So let us protect our environment, our dear earth. Let us join hands. যা বললাম এগুলো একটু পড়বে, একটু ভাববে, এবং তোমার আশেপাশের এলাকায় এগুলোকে কিভাবে প্রয়োগ করা যায় সেইটা একটু তোমরা দেখবে, এবং সত্যি সত্যি সেরকম মিনিংফুল কিছু করলে তোমরা আমাকে একটু জানিও, ঠিক আছে? এটার আরেকটা টপিক তোমরা অন্য ক্লাসে পড়বে, মানে এই রিসোর্সের মধ্যে আমি তো ল্যান্ড, ফরেস্ট এগুলো আলোচনা করলাম, কিন্তু শক্তিটা আলোচনা করলাম না। সেটা তোমরা একটা অন্য ক্লাসে শিখতে পারবে, যে
প্রাকৃতিক শক্তি, তার মধ্যে নবীকরণযোগ্য, অনবীকরণযোগ্য কী কী হয় না হয়, এবং সেগুলো কিভাবে ফুরিয়ে যাচ্ছে বা নতুন করে সৃষ্টি করা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবং তার জন্য কী কী করতে হবে সেটা তোমরা শিখবে অন্য একটা ক্লাসে। ওকে।